নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় সাম্প্রদায়িকতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের ক্লাস ভিডিও। সাম্প্রদায়িকতা কি বলা হচ্ছে? বিভাজন ও শাসননীতি দ্বারা সরকার এদেশে সাম্প্রদায়িক বিভেদের বীজ বপন করে। এই নীতির মূল উদ্দেশ্য ছিল মুসলিম সম্প্রদায়কে তোষণ করে তাদের হিন্দু সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করা এবং হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করে এদেশে ব্রিটিশ শাসনকে নিরাপদ করা। প্রথম, সাম্প্রদায়িকতার প্রসার। ঊনবিংশ শতকের শেষ দিক থেকে ভারতীয় হিন্দু মুসলিম বিভেদ ও সাম্প্রদায়িকতা বৃদ্ধি পেতে থাকে। এক, ব্রিটিশ সরকারের ইন্ধন। ব্রিটিশ সরকার বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এদেশে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির চেষ্টা চালায়। ফ্রান্সিস রবিনসন উল্লেখ করেছেন যে উচ্চপদস্থ ইংরেজ আমলারা যুক্তপ্রদেশের উচ্চবর্গের মুসলমানদের প্রায়ই স্মরণ করিয়ে দিতেন যে ভারতে ইসলামের অস্তিত্ব বিপন্ন, উর্দু ভাষা আক্রান্ত, শিক্ষা ব্যবস্থাকে মুসলিম সংস্কৃতির প্রভাবমুক্ত করতে হিন্দুরা সচেষ্ট ইত্যাদি। এভাবে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে হিন্দুদের ব্যবধান ও ব্রিটিশ সরকারের নৈকট্য বাড়তে থাকে। দুই, বঙ্গভঙ্গের উদ্যোগ। বাংলা ছিল জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের পীঠস্থান। ব্রিটিশ বিরোধী শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যে সরকার মুসলিম তোষণ শুরু করে। এজন্য বড়লাট লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলাকে দ্বিখণ্ডিত করে। তিন, সিমলা ডেপুটেশন। মুসলিম নেতা আগা খাঁর নেতৃত্বে 35 জন ধনী অভিজাত মুসলিমের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি সিমলা ডেপুটেশন বা সিমলা দ্বৈত নামে পরিচিত। এই স্মারকলিপিতে দাবি করা হয়: 1, চাকরিতে বেশি সংখ্যায় মুসলিমদের নিয়োগ। 2, পরীক্ষা ছাড়া উচ্চপদে মুসলিমদের নিয়োগ। 3, আইনসভায় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা। 4, একটি পৃথক মুসলিম বিশ্ববিদ্যালয় গঠন প্রভৃতি দাবি জানানো হয়। বড়লাট দাবিগুলির প্রতি সুবিচারের আশ্বাস দেন। 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইনে মুসলিম সম্প্রদায়ের এই দাবি কার্যকরী করা হয়। 4, হিন্দু সাম্প্রদায়িকতা। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিভেদের ক্ষেত্রে হিন্দু সাম্প্রদায়িকতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তিলকের গোরক্ষা সমিতির প্রতিষ্ঠা, গণপতি ও শিবাজী উৎসবের প্রচলন, অরবিন্দ ঘোষ ও বিপিনচন্দ্র পালের আন্দোলনের ভাবধারায় কালী ও দুর্গার মাতৃমূর্তির প্রচার প্রভৃতি মুসলিম সম্প্রদায় সুনজরে দেখেনি। এরপর মুসলিম লীগের প্রতিষ্ঠা। আগা খাঁর নেতৃত্বে মুসলিম নেতারা একটি প্রতিনিধি দল সিমলায় লর্ড মিন্টোর কাছে স্মারকলিপি জমা দিতে যান। প্রথম, সিমলায় আলোচনা। সিমলায় অবস্থানকালে মুসলিম নেতারা উপলব্ধি করেন মুসলিমদের জন্য একটি পৃথক সংগঠন গড়ে তুললে নিজ সম্প্রদায়ের বিভিন্ন দাবি আদায়ে সুবিধা হবে। 2, মিন্টোর পরামর্শ। মুসলিম সম্প্রদায়ের অগ্রগতি ও সরকারের কাছে দাবি দাওয়া জানানোর জন্য একটি মুসলিম সংগঠন গড়ে তোলার বিষয়ে লর্ড মিন্টো সিমলায় উপস্থিত মুসলিম নেতাদের পরামর্শ দেন। 3, ঢাকার মুসলিম সম্মেলন। ঢাকার নবাব সলিমুল্লাহর ডাকে 1906 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ঢাকায় একটি সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 30শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। লীগের প্রথম সভাপতি নিযুক্ত হন মহামান্য আগা খাঁ। 4, লীগের উদ্দেশ্য। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি ছিল: 1, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জ্ঞাপন। 2,
মুসলিমদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করা। 3. জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খর্ব করা। 4. কংগ্রেস বিরোধী অন্যান্য সংগঠনের সঙ্গে মৈত্রী প্রতিষ্ঠা করা প্রভৃতি। 5. লীগের প্রসার প্রতিষ্ঠা পরবর্তী কিছুকালের মধ্যে মুসলিম লীগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। 1908 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে লীগের শাখা প্রতিষ্ঠিত হয়। 6. পৃথক নির্বাচন রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগ 1909 খ্রিস্টাব্দে তাদের জন্য আইনসভায় পৃথক নির্বাচনের দাবি জানায়। সেই অনুসারে মরলেমেন্টো সংস্কার আইন চালু করে সরকার আইনসভায় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে। এরপর ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ। 1911 খ্রিস্টাব্দের পর থেকে মুসলিম রাজনীতিতে যথেষ্ট পরিবর্তন ঘটতে শুরু করে। এর কারণগুলি হল: 1. বঙ্গভঙ্গ রোধ বঙ্গভঙ্গের ফলে যে পৃথক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের সৃষ্টি হয়েছিল সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তুমুল আন্দোলনের চাপে সরকার 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করে। 2. লখনৌ চুক্তি লীগের তরুণ নেতাদের উদ্যোগে সাম্প্রদায়িক বিভেদ হ্রাস পেলে উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়। ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এর দ্বারা 1. কংগ্রেস ও মুসলিম লীগ যৌথভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি পেশ করতে রাজি হয়। 2. কংগ্রেসের স্বরাজ আদর্শ মুসলিম লীগ মেনে নেয়। 3. মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবি কংগ্রেস মেনে নেয়। 4. প্রতিটি প্রাদেশিক আইনসভায় মুসলিম সদস্য সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়। এরপর সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি অসহযোগ ও খিলাফত আন্দোলন চলার সময় ভারতীয় রাজনীতিতে যে অভূতপূর্ব হিন্দু মুসলিম ঐক্য ও আন্তরিকতার চিত্র দেখা গিয়েছিল তা কিছুকাল পরই খুবই দ্রুত পাল্টে যায় এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে থাকে। এর কারণ হল: 1. গান্ধীজি ও মুসলিম নেতাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি 1921 খ্রিস্টাব্দের ডিসেম্বরে খিলাফত কমিটির সভায় পূর্ণ স্বরাজ ও সহিংস নীতি গ্রহণের প্রশ্নে হজরত মোহানি ও গান্ধীজির মধ্যে বিরোধ বাঁধে। গান্ধীজি পূর্ণ স্বরাজের জন্য সর্বশক্তি নিয়োগে অরাজি হলে জঙ্গি উলেমা গোষ্ঠী ক্ষুব্ধ হয়। এরপর খিলাফত আন্দোলন বন্ধ হওয়ার পর একমাত্র মৌলানা আবুল কালাম আজাদ ছাড়া সব খিলাফত নেতাই গান্ধীজির ঘনিষ্ঠতা ত্যাগ করেন। 2. সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপকতা গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পরেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের অসহিষ্ণুতা ও ইন্ধনের ফলে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। 1923 খ্রিস্টাব্দ থেকে 1926 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিভিন্ন স্থানে 72টি সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। এরপর লাহোর অধিবেশনে জিন্নার ভূমিকা মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ গান্ধীজির অসহযোগ নীতির তীব্র সমালোচনা করেন এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাকে সমর্থন করেন। এই অধিবেশনে লীগ বাংলা, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের আইনসভায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার দাবি জানায়। এই সময় থেকে কংগ্রেস ও মুসলিম লীগের ঐক্য বিনষ্ট হয়। এরপর সাইমন কমিশনের প্রভাব ভারতের নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশনের কথা ঘোষণা করলে কংগ্রেস এই কমিশন বয়কটের সিদ্ধান্ত নেয়। জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের একাংশ এই কমিশন বয়কটের সিদ্ধান্ত নিলেও লীগের পাঞ্জাব গোষ্ঠী নামে পরিচিত মোহাম্মদ শফি, ফিরোজ খা নুন, ফজলি হোসেন, মোহাম্মদ ইকবাল প্রমুখ একে স্বাগত জানায়। এরপর নেহেরু রিপোর্টের প্রতিক্রিয়া ভারতীয়দের সংবিধান রচনায় যোগ্যতা আছে কিনা তা নিয়ে সাইমন কমিশনে প্রশ্ন তোলা হলে 1928 খ্রিস্টাব্দের আগস্ট মাসে লখনৌয়ে
একটি সর্বদলীয় অধিবেশনে মতিলাল নেহেরু সংবিধানের একটি খসড়া পেশ করেন। এটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এই খসড়ায় লীগের জন্য কিছু বিশেষ সুবিধা দাবি করেন। অধিবেশনে তার দাবিগুলি নাকচ হলে তিনি তার অনুগামীদের নিয়ে অধিবেশন ত্যাগ করেন। এরপর জিন্নাহর 14 দফা দাবি। ভারতের মুসলিমদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1929 খ্রিস্টাব্দের মার্চ মাসে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ তার বিখ্যাত 14 দফা দাবি পেশ করেন। জিন্নাহর 14 দফা দাবিগুলি ছিল: 1. ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন। 2. প্রদেশগুলিতে স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তন। 3. আইনসভাগুলিতে মুসলিমদের যথেষ্ট সংখ্যক প্রতিনিধি নির্বাচনের সুযোগ দান। 4. মুসলিমদের জন্য কেন্দ্রীয় আইনসভায় 1/3 আসন সংরক্ষণ। 5. মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। 6. বাংলা, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে ভারতের প্রদেশগুলির পুনর্গঠন। 7. সকল ধর্মীয় সম্প্রদায়কে ধর্ম পালনের স্বাধীনতা দান। 8. কোনো আইনসভার যে কোনো সম্প্রদায়েরই 3/4 সদস্য কোনো বিলের বিরোধিতা করলে সেই বিল প্রত্যাহার। 9. প্রাদেশিক আইনসভার অনুমতি ছাড়া সংবিধান পরিবর্তন না করা। 10. কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় 1/3 মুসলিম সদস্য গ্রহণ করা। 11. রাজ্য ও স্থানীয় সংস্থাগুলিতে মুসলিমদের জন্য পদ সংরক্ষণ করা। 12. সিন্ধু প্রদেশকে বোম্বাই প্রদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন প্রদেশ গঠন করা। 13. বেলুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সাংবিধানিক সংস্কার ঘটানো। 14. মুসলিম শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ। এরপর মূল্যায়ন। জিন্নাহর 14 দফা দাবির অধিকাংশ দাবি ছিল গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী, কিন্তু মুসলিম সম্প্রদায়ের কাছে এই দাবিগুলি খুবই সমর্থনযোগ্য বলে মনে হতে থাকে। ফলে মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্ভাবনা বিনষ্ট হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে 14 দফা দাবির ফলে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাংবিধানিক সংস্কারের বিষয়ে মতের পার্থক্য ক্রমে বাড়তে থাকে এবং ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ বৃদ্ধি পেতে থাকে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।